এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গী সাথী পাঠশালা। আজকে আমরা ডিএলএড পার্ট 2 সেশন 2024-26 সাবজেক্ট কন্টেম্পোরারি স্টাডিজ CC03 চ্যাপ্টার 1 এর আমরা বেশ কিছু পর্ব আলোচনা করেছি ইতিমধ্যে। তা আজকে আমরা একটি নতুন পর্ব নিয়ে আলোচনা করব। আজকে আমরা 12 নম্বর পর্ব আলোচনা করব। 12 নম্বর পর্বের প্রথম প্রশ্ন হলো, কোন প্রেক্ষাপটে লর্ড কার্জন ভারতবর্ষের শিক্ষা সংস্কারে উদ্যোগী হন? অথবা কার্জনের শিক্ষানীতি গ্রহণের সময় ভারতবর্ষের শিক্ষার চরিত্র বা চিত্র কেমন ছিল? কার্জনের ভারতবর্ষের শিক্ষানীতি গ্রহণের সময় ভারতবর্ষের শিক্ষার চিত্রটি ছিল এক, হান্টার কমিশনের বাস্তবায়নের ফলে নিয়ন্ত্রণহীনভাবে শিক্ষার সবিস্তারে প্রসারিত হয়েছিল, সব স্তরে প্রসার ঘটেছিল। শিক্ষার ক্ষেত্রে উচ্চশিক্ষার মানের দ্রুত অবনমন কার্জনের জাতীয়তাবাদী আন্দোলনের প্রচণ্ড বিরোধিতার সম্মুখীন হয়েছিল। তো এই পরিস্থিতির মধ্যে লর্ড কার্জন শিক্ষা সংস্কারের নীতি গ্রহণ করে। পরের প্রশ্ন হচ্ছে, কবে, কোথায়, কোন প্রেক্ষাপটে লর্ড কার্জন নিজের শিক্ষা সংস্কার প্রকাশ করেন? ভারতবর্ষে শিক্ষার সার্বিক অবস্থা পর্যালোচনা করে এবং তদ অনুসারে প্রয়োজনীয় শিক্ষা সংস্কার পরিকল্পনার উদ্দেশ্যে 1901 খ্রিস্টাব্দে সিমলায় একটি শিক্ষা সম্মেলন আহ্বান করেন কার্জন। এই সমস্ত প্রদেশে ডিপিআইদের আমন্ত্রণ করা হয়। এখানে কার্জন নিজেই খসড়া প্রস্তাব পেশ করেন এবং তার মধ্যে 150টি প্রস্তাব গৃহীত হয়, যার মধ্যে উল্লেখযোগ্য হলো ভারতীয় বিশ্ববিদ্যালয় কমিশন 1902, যাকে আমরা ইংলিশে বলি ইন্ডিয়ান ইউনিভার্সিটি কমিশন, এবং দ্বিতীয়টি হলো ভারত সরকার শিক্ষা সংক্রান্ত সংস্কার 1904। এই দুটি বিষয়। তো এরপরে আমরা ভারতীয় বিশ্ববিদ্যালয় কমিশন গঠনের প্রেক্ষাপট কি ছিল বা কেন এটি গঠন করা হয়েছিল সেই সম্পর্কে জানব। ভারতবর্ষে বিশ্ববিদ্যালয় কমিশনের প্রেক্ষাপট বা পশ্চাৎপট ছিল, এক হচ্ছে 1854 খ্রিস্টাব্দে উডের ডিসপ্যাচ অনুসারে 3টি প্রদেশে বা প্রাদেশিক বিদ্যালয় যথা কলকাতা, মাদ্রাজ ও বোম্বাই বিশ্ববিদ্যালয় গঠনের 50 বছরের মধ্যে কোনো সংস্কার হয়নি। 2 হচ্ছে 1882 খ্রিস্টাব্দে হান্টার কমিশনের সুপারিশ অনুযায়ী বেসরকারি উদ্যোগে মাধ্যমিক বিদ্যালয় এবং কলেজের সংখ্যা দ্রুত বৃদ্ধি পায়, যার ফলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের উপর প্রচণ্ড চাপ পড়ে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ভেঙে পড়ার উপক্রম হয়েছিল এই পরিস্থিতিতে। ফলে এই যে বিশ্ববিদ্যালয়ের সরকারি কলেজ বিদ্যালয়গুলি তৈরি হয়েছিল তার প্রশাসনিক দিকটি যথার্থ ছিল না। 3 হচ্ছে বিশ্ববিদ্যালয়ের সিনেটের সদস্য সংখ্যা মাত্রাতিরিক্তভাবে বৃদ্ধি পেয়েছিল। অধিকাংশই ছিল আজীবন সদস্য, মানে এই যে সদস্যরা ছিলেন তাদের সংখ্যা অতিরিক্ত বৃদ্ধি পেয়েছিল। বেশিরভাগ অংশটা এনাদের জন্যই আর্থিকভাবে চলে যেত, কাজের কাজ কিছু হতো না। নেক্সট হচ্ছে লন্ডন বিশ্ববিদ্যালয়ের অনুকরণে ভারতীয় বিশ্ববিদ্যালয়গুলি পরিচালিত হলেও লন্ডন বিশ্ববিদ্যালয়ে 2বার সংস্কার সাধন হয়, কিন্তু ভারতীয় বিশ্ববিদ্যালয়গুলি কোনো সংস্কার হয়নি, তাই সংস্কারের অত্যন্ত প্রয়োজন হয়ে ওঠে। এই ছিল প্রেক্ষাপট। এরপরে ভারতীয় বিশ্ববিদ্যালয় কমিশন কত সালে গঠিত হয়? লর্ড কার্জন বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে 1902 সালের 27শে জানুয়ারি ভারতীয় বিশ্ববিদ্যালয় কমিশন গঠন করে। এটা কি ছিল? মূলত বিশ্ববিদ্যালয় শিক্ষাকে গুরুত্ব দিয়েছিল। এরপরে হচ্ছে ভারতীয় বিশ্ববিদ্যালয় কমিশনের দায়িত্ব কাদের উপর ন্যস্ত হয়? ভারতীয় বিশ্ববিদ্যালয় কমিশনের দায়িত্ব ও কর্তব্য শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজগুলির মধ্যেই সীমাবদ্ধ ছিল। বিশ্ববিদ্যালয়কে কিভাবে পুনর্গঠিত করলে ভারতের যুগোপযোগী উচ্চশিক্ষা ব্যবস্থা কার্যকর হবে সে সম্পর্কে সুপারিশ করাই ছিল এই কমিশনের দায়িত্ব। প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা এই কমিশনের আওতাভুক্ত ছিল না, শুধুমাত্র বিশ্ববিদ্যালয়কে গুরুত্ব দিয়েছিল। সেই সাথে উল্লেখ্য যে প্রথম দিকে এই কমিশন কোনো ভারতীয় সদস্যকে কমিশনের অন্তর্ভুক্ত করতে চাইল না, কিন্তু পরবর্তীকালে ভারতীয় জনমতের চাপে পড়ে স্যার গুরুদাস ব্যানার্জি এবং সৈয়দ হাসান বিলগ্রামিকে এই কমিশন সদস্য হিসাবে নির্বাচন করে, কিন্তু তারপরেও স্যার গুরুদাস ব্যানার্জির সাথে ওদের মতবিরোধ হয় এবং তিনি এই কমিশনের বিরোধিতা করে একটি রিপোর্ট পেশ করেন। নেক্সট হচ্ছে ভারতীয় বিশ্ববিদ্যালয় কমিশনের প্রধান সুপারিশগুলি কী ছিল? ভারতীয় বিশ্ববিদ্যালয় কমিশনের প্রধান সুপারিশগুলি আলোচনা করো। ভারতীয় বিশ্ববিদ্যালয় কমিশনের প্রধান সুপারিশগুলি হলো, 1, সেই সময় ভারতে ইতিমধ্যে যে 3টি বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছিল কলকাতা, মাদ্রাজ, বোম্বাই, তার সাথে আরও কিছু বিশ্ববিদ্যালয় গঠনের উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু এই কমিশন তা বাতিল করে দেয় এবং ঘোষণা করে যে ভারতে এখন আর বেশি বিশ্ববিদ্যালয় গঠন করার সময় আসেনি এবং প্রয়োজনও নেই। 2 হচ্ছে প্রতিটি বিশ্ববিদ্যালয়ের সীমারেখা নির্দিষ্টকরণ, মানে
প্রত্যেকটা যে প্রদেশ রয়েছে তাদের সীমারেখা কত অবধি হবে সেটা নির্দিষ্ট করার একটি ঘোষণা করে। অনুমোদনের পাশাপাশি বিশ্ববিদ্যালয়গুলি শিক্ষণের দায়িত্ব গ্রহণ, স্নাতক স্তরের পঠন পাঠনের দায়িত্ব কলেজগুলিকে অর্পণ করা হয়। নেক্সট হচ্ছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে পুনর্গঠিত ও উন্নত করতে হবে। সিনেটের সদস্য সংখ্যা অধিক হবে না, সদস্যদের পদ 5 বছরের জন্য স্থায়ী করতে হবে। কলেজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের সিনেটের প্রতিনিধিত্ব করার সুযোগ দিতে হবে। এরপরে হচ্ছে শিক্ষার্থীদের থাকা এবং কাজের পরিবেশের প্রতি নজর রাখতে হবে। উচ্চশিক্ষার পাঠ্যক্রম, পরীক্ষা পদ্ধতি ও প্রবেশিকা পরীক্ষা পদ্ধতিকে আরও উন্নত করতে হবে। নেক্সট হচ্ছে কমিশন সুপারিশ করে যে বিশ্ববিদ্যালয়গুলি তাদের নিয়ন্ত্রণাধীন কলেজগুলিকে নিয়মিত কঠোরভাবে পরিদর্শন করবে এবং অনুমোদনের ক্ষেত্রে শর্তাদি আরও কঠোরভাবে বিবেচনা করা হবে। পরের পয়েন্ট হচ্ছে প্রত্যেকটি কলেজে একটি করে পরিচালনা সমিতি থাকবে এবং যথেষ্ট সংখ্যক অধ্যাপক থাকবে। প্রত্যেকটি কলেজে পাঠাগার, গ্রন্থাগার, রসায়ন কক্ষ, ছাত্রাবাস, আসবাবপত্র, প্রয়োজনীয় উপকরণ থাকবে। তা ব্যতীত ভবিষ্যতে দ্বিতীয় শ্রেণীর কলেজগুলিকে আপগ্রেড করা হবে না, অনুমোদন দেওয়া হবে না। এবং শেষ পয়েন্ট হচ্ছে প্রবেশিকা পরীক্ষার মান উন্নয়ন করে ইন্টারমিডিয়েট স্তর তুলে দিতে হবে। 3 বছর ডিগ্রি কোর্স প্রবর্তন করে পরীক্ষাকে আরও কঠোর করতে হবে। তো এই ছিল বিশ্ববিদ্যালয় কমিশনের সুপারিশগুলি। তবে এই কমিশন কিন্তু যথেষ্ট সমালোচিত হয়েছে। নেক্সট প্রশ্ন হচ্ছে ভারতীয় বিশ্ববিদ্যালয় কমিশন কেন সমালোচিত হয়েছিল, অথবা ভারতীয় বিশ্ববিদ্যালয় কমিশনের সমালোচনা সম্পর্কে আলোচনা করো, অথবা ভারতীয় বিশ্ববিদ্যালয় কমিশনের সমালোচনাগুলি উল্লেখ করো। ভারতীয় বিশ্ববিদ্যালয় কমিশন বিশেষভাবে সমালোচিত হয়েছে। এক হচ্ছে কমিশনের সদস্যগণ লন্ডনের বিশ্ববিদ্যালয়ের এক দ্বারা প্রভাবিত হয়েছিলেন মাত্র। ভারতীয় পরিবেশ পরিস্থিতি বিবেচনা করে নতুন এবং উদ্ভাবনী শক্তির পরিচয় তারা দিতে পারেনি। লন্ডনের মতো আধুনিকতা বা লন্ডনের মতো ব্যবস্থাপনা এখানে ছিল না। নেক্সট হচ্ছে কমিশনের সুপারিশগুলি ছিল সংকীর্ণ। বিশ্ববিদ্যালয়ের সংস্কারই ছিল কেবলমাত্র এর লক্ষ্য। সামগ্রিকভাবে দেশের শিক্ষা উন্নয়নের কথা এখানে কিন্তু বিবেচনা করা হয়নি। 3 হচ্ছে এই কমিশন কেবলমাত্র সরকারি অর্থাৎ কার্জনের মুখপাত্র হয়ে কাজ করেছিল। তাই জন্য স্যার গুরুদাস কমিশনের বিরোধিতা করে পৃথক আলাদা একটি রিপোর্ট পেশ করেন। নেক্সট হচ্ছে কমিশন বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বৃদ্ধি করার প্রস্তাব বাতিল করে ভারতীয়দের যে জাতীয়তাবাদী প্রগতিবাদী বুদ্ধিজীবীদের দ্বারা প্রভূত সমালোচিত হয়েছিল। লাস্ট পয়েন্ট হচ্ছে কলেজে অনুমোদনের ক্ষেত্রে শর্তের কঠিন আরও ভারতীয় জনগণের মধ্যে সন্দেহ তৈরি করেছিল, যার মূলে ছিল কার্জনের সাম্রাজ্যবাদী মনোভাব। তো তারা এটা ভাবছিল যে কার্জন আদৌ কি সমাজের বা ভারতীয়দের যথার্থ শিক্ষার জন্য এটা করছে, নাকি তার পিছনে তার নিজস্ব কোনো গভীর উদ্দেশ্য আছে। নেক্সট হচ্ছে ভারত সরকারের শিক্ষা সংস্কারে 1904 কে কবে কোথায় ঘোষণা করে। 1904 খ্রিস্টাব্দের 11ই মার্চ লর্ড কার্জন সরকারি সিদ্ধান্তের আকারে সরকারি শিক্ষানীতি ঘোষণা করে, যা ভারত সরকারের শিক্ষা সংস্কার 1904 নামে পরিচিত। নেক্সট প্রশ্ন হচ্ছে কোন প্রেক্ষাপটে ভারত সরকার শিক্ষা সংস্কার 1904 ঘোষিত হয়। 1901 খ্রিস্টাব্দের সিমলা সম্মেলনের প্রস্তাবকে ভিত্তি করে এই সংস্কার নীতি গ্রহণ করা হয়। এই সরকারি নীতিতে প্রথমে সমকালীন ভারতের শিক্ষা চিত্রটি তুলে ধরা হয় এবং বলা হয় যে ভারতের প্রতিটি 5টি গ্রামের মধ্যে 4টি গ্রামেতেই বিদ্যালয় নেই, প্রতি 5টি বালকের মধ্যে 3টি বালক এবং প্রতি 40টি বালিকার মধ্যে 39 জন শিক্ষার আলো থেকে বঞ্চিত। এর সাথে বলা হয় বিগত 20 বছরের শিক্ষার প্রসার ঘটলেও তা আশানুরূপ ফল হয়নি। শিক্ষার লক্ষ্য ছিল সংকীর্ণ, উদ্দেশ্য ছিল কেবলমাত্র সরকারি চাকরিতে প্রবেশ করা। ফলে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার ছিল শিক্ষার লক্ষ্য, প্রকৃত শিক্ষা ছিল অধরা। পুঁথিগত শিক্ষা ছিল প্রধান গুরুত্বপূর্ণ, কারিগরি ও বৃত্তি শিক্ষার কোনো সুযোগ ছিল না। মুখস্থ পদ্ধতি ছিল বিদ্যালয় ও কলেজের শিক্ষার মূল পদ্ধতি। ইংরেজি শিক্ষার প্রতি অতিরিক্ত গুরুত্ব আরোপের ফলে মাতৃভাষা শিক্ষা কিন্তু অবহেলিত হয়। এটি ছিল ভারত সরকারের শিক্ষা সংস্কার 1904-এর প্রেক্ষাপট। আজকের শেষ প্রশ্ন হচ্ছে ভারত সরকার শিক্ষা সংস্কার 1904-এর শিক্ষা সংক্রান্ত সরকারি নীতিগুলি কি, অথবা ভারত সরকার শিক্ষা সংস্কার 1904-এর শিক্ষা সংক্রান্ত সরকারি নীতিগুলি উল্লেখ করো। তো ভারত সরকারের শিক্ষা সংস্কার 1904-এর শিক্ষা সংক্রান্ত সরকারি নীতিগুলি হলো: 1. উডের ডেসপ্যাচ ও হান্টার কমিশনের সুপারিশের সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষা প্রতিষ্ঠানগুলির ওপর সরকারি নিয়ন্ত্রণ প্রত্যাহার করে বেসরকারি উদ্যোগকে উৎসাহিত করা হয়েছিল। 2.
সরকারি নিয়ন্ত্রণের কিছু প্রতিষ্ঠানকে বেসরকারি উদ্যোগের মডেল হিসেবে তুলে ধরা হয় যাতে তারা শিক্ষার মান বজায় রাখতে পারে। অর্থাৎ কিছু সরকারি নিয়ন্ত্রিত প্রতিষ্ঠানকে রাখা হয় যাতে তাদের বিষয়টি অনুসরণ করে বেসরকারি উদ্যোগগুলি পরিচালিত হতে পারে। নেক্সট হচ্ছে নিয়ন্ত্রিত প্রতিষ্ঠানের মধ্যে দিয়ে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের উপর নিয়ন্ত্রণ বজায় রাখা হয়। 3 হচ্ছে পরিদর্শকদের কেবলমাত্র পরীক্ষার ফলের উপর গুরুত্ব না দিয়ে শিক্ষণ পদ্ধতি, পঠন পাঠন, প্রতিষ্ঠান পরিচালনার উপর গুরুত্ব দেওয়া হয় এবং সেই দিকটি লক্ষ্য করতেও উৎসাহিত করা হয়। এবং শেষ পয়েন্ট হচ্ছে সরকারকে শিক্ষা পদ্ধতি এবং শিক্ষা ব্যবস্থা সম্পর্কে পরামর্শ দেওয়ার জন্য পরিদর্শকদের নির্দেশ দেওয়া হয়। এই ছিল আজকে গুরুত্বপূর্ণ 10টা প্রশ্ন। এই চ্যাপ্টারটা অনেক বড় এবং অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর এখান থেকে আসে, তো এই চ্যাপ্টারটা ভালো করে আমাদের পড়তেই হবে।